আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন একজন বিশেষ অতিথি, যিনি এই প্রথমবারের মতো বলা চলে কোনো মিডিয়ার মুখোমুখি হচ্ছেন। ব্রিগেডিয়ার ফজলুল, স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক সারওয়ার ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। ইনফ্যাক্ট আপনি দীর্ঘদিন ধরে আমাকে বলছিলেন এসে কথা বলার জন্য, কিন্তু আমি তখনও মনে করেছি যে আমি এটার জন্য খুব একটা উপযুক্ত পাত্র নই। এটার জন্য সবচেয়ে ভালো হতো জেনারেল মঈন, যিনি আমাদের তৎকালীন সেনা প্রধান ছিলেন, অথবা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আর জেনারেল আমিনও, এরা সবাই আমার সিনিয়র। তো বাড়ি ভাই, আপনি হচ্ছেন গিয়ে কিং মেকারদের একজন খুবই আলোচিত ব্যক্তি। জেনারেল মাসুদ বা জেনারেল মঈনকে যতটুকু না দোষারোপ করা হয় বা তাদের বিরুদ্ধে যা বলা হয় তার চেয়ে বেশি বলা হয় আপনাকে নিয়ে, বলা হয় যে আপনি পিছন থেকে সব কলকাঠি নেড়েছেন। এবং আপনি যে আমার সাথে কথা বলতে রাজি হয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। এবং আশা করি বাড়ি ভাই যে এই যে 111-এর যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে আসলে কোনো পক্ষ প্রতিপক্ষ না, আমরা পুরো ঘটনাটা জানতে চাই। মানে এক এক জায়গা থেকে এক এক রকম ভাষণ আসে। আপনি জানেন যে ইতিমধ্যে আমার সাথে মোখলেস চৌধুরী ইন্টারভিউ দিয়েছেন, আমার সাথে জেনারেল আমিনুল করিম ইন্টারভিউ দিয়েছেন, যারা 111-এর কিছু ব্যাখ্যা দিয়েছেন তাদের অবস্থান থেকে। তো আপনার জায়গা থেকে আমরা আসলে জানতে চাই যে আপনি খোলা মনে আমার সঙ্গে কথা বলবেন, যেন এই ইতিহাস লিপিবদ্ধ থাকে পরবর্তী প্রজন্মের জন্য। ইতিহাসের সাক্ষী হিসেবে আসলে ইন্টারভিউটা আমি করতে যাচ্ছি, কোনো অনুরাগ বিরাগ বা অন্য কোনো কিছুর বশবর্তী হয়ে না। আপনি যেহেতু একজন কি পার্সন ছিলেন, সেহেতুই আপনার সাথে এই ইন্টারভিউ করার উদ্যোগটা। তো বাড়ি ভাই, কি হয়েছিল? 111টা কেন হলো? 111-এর প্রেক্ষাপটটা কি ছিল? আপনারা যারা সে সময় ধরেন কি পজিশন গুলো ছিলেন, তারা ধরেন অনেকটা বিএনপির অ্যাপয়েন্টি ছিলেন, বিএনপির বিশ্বাসভাজন ছিলেন। কিন্তু আমরা দেখলাম যে সেই জায়গাটা থেকে আপনাদের দ্বারাই বিএনপি মারাত্মক রকম ভাবে ক্ষতিগ্রস্ত হলো। তো বিএনপির ক্ষতির জায়গাটা আমরা যদি পরেও যাই, আমি প্রথমে জানতে চাইছি কেন আপনারা 111 করলেন বা কেন 111 আসলো, কেন এই বিষয়টি মাথায় আসলো আপনাদের? অনেক ধন্যবাদ কনক সারওয়ার। তাদের টাকায় আমি কাজ করেছি আল্লাহকে স্মরণ করে এবং সাধারণ মানুষকে স্মরণ করে। আমরা যখন সশস্ত্র বাহিনীতে ঢুকি তখন শপথ করেই ঢুকি, শপথ করে কমিশনের বদলিটা আমাদের করা হয়, কমিশনটা আমাদেরকে দেওয়া হয় শপথের পরে। তো এই ক্ষেত্রে হ্যাঁ, আমি আসলে যতটুক না ততটুক সব তার চেয়ে বেশি সবসময় আমি প্রতিফলিত হয়েছি সব জায়গায়, যেখানে গিয়েছি সেখানে আলহামদুলিল্লাহ। তো যে জিনিসটা, যে কারণে 111 তো পরবর্তীতে নাম দেওয়া হয়েছে, জেনারেল মঈন এটাকে নামকরণ করেছিলেন 111। তো এটা আসলে একটা জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এখন জরুরি অবস্থার প্রেক্ষাপট আপনি নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মনে আছে। অনেকদিন হয়ে গেল, মনে হয় এই তো সেদিন যে জিনিসটা হলো, প্রথমে সমস্যাটার সৃষ্টি হলো বিচারপতিদের বয়স নিয়ে। এটা হলো মূল প্রেক্ষাপট। বিচারপতিদের বয়স বাড়ানোর সাথে সাথে, তার আগে একটা লাইনে আমি বলতে চাই যে দেখেন, আমরা যদি পুরনো 91 পরবর্তী নির্বাচনের সবগুলা সময় দেখি, নির্বাচনের 1 বছর আগ থেকে জনগণের উপরে স্টিম রুলার চালানো হয়। আপনি ফ্ল্যাশব্যাক ইউর মেমোরি, প্রতি সময় আপনি দেখবেন 1 বছর আগের থেকে শুরু হয়, একটা দুইটা ইস্যু ধরে, এমন ইস্যু যে এটা আলোচনা করে শেষ করা যায়, কিন্তু ওই পুরনো স্টাইলে, মানে মনে হয় জনগণ শত্রু হয়ে গেছে। সেটা বিরোধী দল হোক, মানে যারই বিরোধীর দল হোক, যারা রাস্তাঘাটে মারপিট করেছে তাদের বিরোধী পক্ষকে সব সময় মারপিট করেছে। এটা মনে চোর ডাকাত এইরকম টাইপের মানুষ প্রতিবাদ করতে আসলেই এই মারামারিটা খায়। আচ্ছা, তো এখন
ওই সূত্র ধরে, বয়স বাড়ানোর সূত্র ধরে দেখা গেল যে কে এম হাসান সাহেবের নাম আসে, এবং কে এম হাসানের ব্যাকগ্রাউন্ড ছিল একটু বিএনপি ঘরানার, এবং উনি নাকি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন কোনো এক সময়, তারপর রাষ্ট্রদূত ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে রাজনৈতিক কর্মকাণ্ড চলতে থাকে। এটা স্বাভাবিক, যে কোনো দেশে রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলবে। বিরোধী দল, সরকারি দল, রাজনৈতিক দল সমূহ তাদের কৌশল অবলম্বন করবে। তারা কথা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, মেধা দিয়ে হোক, যেভাবে হোক তারা নিজেরা ক্ষমতায় যাইতে চাইবে। এটাতে ডিজিএফআই এর মাথা ঘামানোর কোনো ব্যাপারই না। তবে হ্যাঁ, ডিজিএফআই সবসময় সব জিনিসের উপরেই একটা নজর রাখে, এটা নজর রাখে, নিজেদেরকে অ্যাব্রেস্ট করে রাখে যে সিচুয়েশন কোন দিকে যায়, কি হয় না হয়। তো রাজনৈতিক ব্যাপারটা যদি আমি খুব তাড়াতাড়ি একটা রানডাউন দেই, দেখেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3টা মাস লাগাতার হরতাল, অবরোধ ইত্যাদি চলছে। এটা তো আমাদের তেমন আগ্রহ ছিল না, বাট হচ্ছে, আন্দোলন সংগ্রাম হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, নির্বিবাদে হচ্ছে। তো পয়েন্ট যেখানে রাজনৈতিক কর্মকাণ্ড, এর মধ্যে দেখেন আমরা নিজেরা, আমাদের রাজনীতিবিদরা সমাধান করতে পারেন নাই। আসলেন কে? রিচার্ড বাউচার 3বার আসলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। রিচার্ড বাউচার 3বার গেলেন। তারপরে আসলেন জাতিসংঘ থেকে ক্রেগ জেসি, সম্ভবত একবার গেলেন। তো এইরকম ভাবে দেশ থেকে বিদেশ থেকে আমরা সবাই দেশের মুখ উজ্জ্বল করি। রাষ্ট্রদূত তারা তখন, বিশেষ করে 4টা দেশের রাষ্ট্রদূত, 15টা দেশের রাষ্ট্রদূত, কফি ক্লাব, তারপরে ওয়েনেসডে ক্লাব, নানান নামে তারা অবহিত, এবং এটা হইল ক্রাইম। তার মানে আমরা যদি 2টা সেগমেন্টে ভাগ করি, একদিকে রাজনীতি আর একদিকে ক্রাইম হচ্ছে। আর সেই সাথে এই ক্রাইম এবং রাজনীতির যে ধারায় চলছিল, সেটা যদি আমরা দেখি, তাহলে দেখা গেল স্কুল কলেজ বন্ধ। ইমাজিন করেন, আপনার বাচ্চারা স্কুলে যাচ্ছে না। এটা এই না যে বিগত প্যান্ডামিকের সময় তারা ল্যাপটপ নিচ্ছে বা কম্পিউটারে বসে ক্লাস করছে, নো, তখন সেটা নাই। তখন কি হলো, বাচ্চারা ঘরে বসে বসে এই নিজেরা ডাঙ্গুলি খেলতেছে, এই করছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ, রাস্তাঘাট বন্ধ, হরতাল, ধর্মঘট, অবরোধ। একটা দেশের ভাবমূর্তি কোথায় যায়? তারপরে যখন এগুলা চলতেছে, পোর্ট বন্ধ, আপনি ভাতে পানিতে সব দিকে মারা যাওয়ার উপায় হয়ে গেছে। এদিকে সব বন্ধ, ওইদিকে মারপিট। এখন বিদেশিরা চেষ্টা করলো, পলিটিশিয়ানরা চেষ্টা করলেন। আর যদি মনে করেন, যদি আমরা ধরে নেই, যদি ইমার্জেন্সি না হইতো, কোথায় দাঁড়াইতো দেশটা? গিয়ে কোথায় দাঁড়াতো তখন? না বাড়ি ভাই, এই মানে দেশটা ইমার্জেন্সি না হলে দেশটা কোথায় যেত সেটা আসলে এখন প্রেডিক্ট করা আসলে একটু মুশকিল। তবে আমি যদি বলি যে বাংলাদেশে ধরেন যে রাজনৈতিক এই হানাহানি তো ছিলই, এবং 90 পরবর্তী কিন্তু প্রতিটা নির্বাচনের আগে সংঘাত, সংঘর্ষ, আন্দোলন, এবং আপনি জানেন যে 96 সালে আওয়ামী লীগ 176 দিন হরতাল করেছে তত্ত্বাবধায়কের দাবিতে। এবং ধরেন পরবর্তী বিভিন্ন সময়গুলো, ধরেন 90 পরবর্তী সময়, ধরেন এরর এবং কারেকশনের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশে যাচ্ছিল। একবার স্লো কারচুপি, একবার সূক্ষ্ম কারচুপি, কিন্তু একটা পলিটিক্যাল একটা স্ট্যাবিলিটি আসছিল, মানুষের মধ্যে মানুষ ভোট দিতে পারছিল, সেই জায়গাটা নিশ্চিত হচ্ছিল। তো ধরেন সেই জায়গাটায় আমি যতটুকু আপনার এর আগের দু একটা জায়গায় আপনি যে কথা বলেছেন, ছোটখাটো ইন্টারভিউ মতো, এগুলো আমি পড়েছি, আমি দেখেছি যে আপনি বলছিলেন যে মূলত 28 অক্টোবরের যেই ঘটনা, লগি বৈঠার দিয়ে মানুষ পিটিয়ে মারার যে ঘটনা, সেই ঘটনাটার হচ্ছে টার্নিং পয়েন্ট জরুরি অবস্থা জারি করার জন্য, অর্থাৎ বিএনপি সরকারের শেষ দিনের এই যে ঘটনাটি। তো তার আগে আপনি কি আমাকে একটু বলবেন যে ডিজিএফ এর কাজটা কি? ডিজিএফ এর কাজ কি এইসব দিকে খেয়াল রাখা, না
ডিজিএফআই এর মূল কাজ কি? অবশ্যই ডিজিএফআই আপনি যে কাজ বলছেন যে রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ নয়। ডিজিএফআই কাজ হচ্ছে আমাদের যত আর্মড ফোর্সেস আছে তার উপরে গিয়ে এফেক্টটা কিভাবে পড়ে, এবং এটা অবশ্যই মানতে হবে আমাদের সকলকে, এটা একটা প্রচন্ড শক্তিশালী একটা ফোর্স দেশের। এখন এর ভিতরে যখন এর রেশটা যাবে, দেখেন আমি সেনাবাহিনীতে, আমরা 5 ভাই, আমার 4টা ভাই কিন্তু সিভিলে, কেউ গ্রামের বাড়িতেও থাকে, কেউ দেশে, কেউ বিদেশে থাকে। তো এই রেশটা যখন ওদের উপরে যাবে সামগ্রিক ভাবে, আমার গ্রামের একটা ছেলেকে মেরে ফেলা হবে, এটা যখন আসে, একটা সৈনিক, এরকম প্রায় লক্ষাধিক সৈনিক আমাদের, তারা গ্রামে গঞ্জে যায়, তাদের উপরে এফেক্টটা যখন আসবে, আমরা কিভাবে নিরাপত্তাটা ধরে রাখবো উইদিন দি ইউনিট। তারপরে এটা আমার আরো পয়েন্ট আছে, আপনি ইউএন মিশনের সাথে এটা রিলেটেড হয়ে গেছিল। এই যে ক্রেগ জেসি আসছিলেন, উনি 9 ডিসেম্বর আসছিলেন, উনি কি কথা বলেছিলেন? যদি এইভাবে চলতে থাকে, দুর্বৃত্তায়ন যদি চলতে থাকে, নৈরাজ্যকর পরিস্থিতি, ইট মে এফেক্ট ইউর ইউনাইটেড নেশন মিশনস। যে আমি আপনার ইউনাইটেড নেশনস এর চিঠির প্রসঙ্গে আসছি, তার আগে একটু যদি বলি, জাস্ট আমার এই আপনার সঙ্গে কথা বলতে বলতে প্রশ্নটা জাস্ট মাথায় আসলো, ভুলে যাওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করে রাখা, যে ধরেন ওই সময় 28শে অক্টোবরের লগি বৈঠার ঘটনায় যদি ডিজিএফআই এর মধ্যে এত প্রতিক্রিয়া হয়, তো গত 15 বছরের যে ভয়াবহ অবস্থা, এই অবস্থায় কোনো প্রতিক্রিয়া আমরা কোথাও দেখি না কেন? এমনকি আপনাদের মতো দেশপ্রেমিক অফিসারের অভাব, নাকি অর্থাৎ ডিজিএফআই এর এই গত 15 বছরের ঘটনায় কি সাধারণ মানুষের উপর ইফেক্ট পড়ে নাই? সেনা কর্মকর্তা জি, আমি আসলে এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম না, এটা অনেক বড় ডিসকাশনের প্রয়োজন। কেন এটা হচ্ছে একটু জানতে চাচ্ছি কি, মানে এখন যে দেশপ্রেমিক এটাতে আসি, মানে এই ডিসকাশন গুলো তো অনেক লম্বা লম্বা, আপনি আমাকে, মানে আমি আমার ক্লাইম্যাক্সে যাইতে পারছি না। অসুবিধা না, এখন 28 অক্টোবরের আগে অনেক রাজনৈতিক ঘটনা ঘটলো, ডিজিএফআই কিছুই বলে নাই, মানে কাউকে কিন্তু আমাদের রুটিন ওয়ার্ক যেটা, আমরা সরকার প্রধান আই মিন এখানে ডিফেন্সের মন্ত্রী হিসাবে আপনার প্রতিরক্ষা মন্ত্রীকে আমরা অবহিত করি, আমরা পুরো সিচুয়েশন অবহিত করি, এবং যে কোনো সিচুয়েশনে সুপারিশ কি হইতে পারে, 1টা 2টা 3টা 10টা 5টা আমরা দিতে পারি, দেই, কনসিডার করার দায় দায়িত্ব উনার। সিমিলারলি যখন 28 অক্টোবর রাস্তায় পিটিয়ে একটা মানুষকে লগি বইটা দিয়ে মারা হলো, আপনি এটা কিভাবে দেখবেন? এটা শুধু আপনাকে কি, আপনি শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভিতরে বসে থাকবেন? আমি বলি না যে লাঠি নিয়ে বেরোলো, বাট একটা কিছু করা দরকার। এখানে পুলিশ ফোর্স ফেল করেছে বলেই রাস্তায় পিটিয়ে মেরেছে। রাজনৈতিক ডিসকাশন, ওনাদের আলোচনা শেষ হয়ে গেছে, পারে নাই, ওনারা বিদেশিদের ইনভলভ করেছে, কিছু হয় নাই। তো এখন কি করার আছে বলেন? আমাদের কাছে একটা সুযোগ ছিল বলে আমরা সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি মহামান্য রাষ্ট্রপতির কাছে। কিন্তু কথা বললেন বিএনপি ঘরানার, আমরা যখন এইরকম ভাবে চলছিল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বিএনপি সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে তৎকালীন প্রধানমন্ত্রী এবং ডিফেন্স মিনিস্টার বেগম খালেদা জিয়া ম্যাডামকেও আমরা এরকম পেপার তৈরি করে দিয়েছি, এই পরিস্থিতিতে করণীয় কি। পুলিশি আক্রমণ নয়, কিছু নয়, কোন রকম একটা ইমার্জেন্সি করে। 3টা অপশন ছিল, আমি আপনাকে বলি। একটা ছিল রাজনৈতিক সমাধান, দ্যাট হ্যাজ বিন ফেইলড। একটা ছিল মার্শাল ল, আমরা বলেছি যে এই পৃথিবীতে এখন মার্শাল ল নাই, মার্শাল ল হবে না। মার্শাল ল দিলে কেউ, আপনি উইদিন দি কনস্টিটিউশন দেয়ার ইজ কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, দেয়ার ইজ ধারা হচ্ছে 161 অনুযায়ী আপনি ইমার্জেন্সি দিতে পারেন। ইমার্জেন্সি দিলে হবে কি, হবে সিচুয়েশন উইল কাম ডাউন, আপনার দুর্বৃত্তায়ন, রাস্তায় নৈরাজ্যটা বন্ধ হবে, রাস্তাঘাট খুলবে, বাচ্চারা স্কুলে যেতে পারবে, আপনারা আপনাদের আলোচনা জারি রাখেন, কোনো কিছু যায় আসে না।
এটাই উচিত একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। আমরাও গণতন্ত্র, কারণ ইউনিফর্ম খুললে আলটিমেটলি আমাকে যাইতে হবে। আই এম অলসো সান অফ এ সিভিলিয়ান, এবং আমাকে ওই সিভিলিয়ানই হইতে হবে। এটা তো অনেক দিন আগেকার আর্মি না, আমরা অনেকদিন আগেকার কিন্তু কিন্তু ব্রিগেডিয়ার বারী পরবর্তী সময়ে যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহে অনেকেই বলেন যে মইনু আহমেদের ক্ষমতা দখল করার একটি উদ্দেশ্য থেকে 28 অক্টোবরের ঘটনা বা অন্যান্য যে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছিল তার পেছনে আপনারা ভূমিকা রেখেছেন, আপনাদের অন্যান্য লোকজন ভূমিকা রেখেছে মইনু আহমেদের পক্ষে। এটাকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন? এটা তো ডিফেন্ড করার কিছু নাই। এটা এরকম যে একটা ঘটনা ঘটে নাই, কাল্পনিক একটা ঘটনা যদি চাপানো হয়, কারণ আমি তো প্রথম থেকে জড়িত, এবং আমি এখানে আলহামদুলিল্লাহ আমি শপথ করে বলতে পারি, আমি যাহা বলিব সত্য বলিব। আমি দেখেন, আমি কথাগুলো শেষ করতে পারি না। আমার দায়বদ্ধতা সাধারণ মানুষের প্রতি, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমি আমার অনেকগুলো বছর, 28টি বছর কেটেছে। আমি তাদের কাছে দায়বদ্ধ, আমি তাদেরকে সত্য কথা বলতে হবে। এইরকম করে কথা অনেক সময় অনেকে অনেকভাবে প্রবাহিত করে দেন অন্যদিকে। বাংলাদেশের অনেক জিনিস মিথ্যায় ভরপুর। প্লিজ, আমি বলতে চাই সত্যটা অন রেকর্ড থাকুক, তারপরে কেউ বিশ্বাস করে না বিশ্বাস করে তার বন্দোবস্ত, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে রেখে আমি সেই কথা আমি বলবো। সত্য ঘটনাটা আমি বলে যেতে চাই। দ্যাটস ওয়াই জেনারেল মাসুদ বলেন নাই কথা, সেনাপ্রধান বলেন নাই কথা, আমি বলতে চাই, আমি সত্য কথা বলতে চাই। এর মধ্যে আপনাদের আগের যে চিন্তা ভাবনা থাকুক বা অনেক জিনিস কনকক্টেড থাকুক, জেনারেল মঈন এর মধ্যে ইনভলভ না। আই টেল ইউ, এটা আমি বলতে ধরেন যখন একটা এরকম একটা বড় ঘটনা ঘটে, ডিজি কে আমরা বলেছি যে আপনি ডাইরেক্টরদের নিয়ে বসুন। ডিজি ডাইরেক্টরদের নিয়ে বসেছেন, ইন এডিশন উনি আপ টু গ্রেড 1 স্টাফদেরকে নিয়ে বসেছেন। সবাই আমরা ছিলাম, আমরা যার যার মতামত আমরা দিয়েছি যে এই সিচুয়েশনে কি করণীয়। এই 3টা পয়েন্ট আসছে, আমরা এই 3টা পয়েন্ট ফর্মুলেট করে সিচুয়েশন কি ছিল, এই সিচুয়েশনে কি কি করণীয়, এইটা আমরা দিয়েছি। আমরা সাপোর্ট করেছি জরুরি অবস্থার জন্য। গেল ম্যাডাম থাকা অবস্থায়, অর্থাৎ বিএনপি রাজনৈতিক দল থাকা অবস্থায় এটা করেনি। আমি পরবর্তীতে জানতে পেরেছি যে এটা হয় সালাউদ্দিন কাদের চৌধুরী নয় জনাব মওদুদ আহমেদ, ব্যারিস্টার মওদুদ, এই দুইজনের একজন অপোজ করেছিলেন। উনাদের ধারণা ছিল যে যদি জরুরি অবস্থা হয় আর্মি এসে ক্ষমতা দখল করে দিবে। এরকম কোনো কিছু, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, ইমানি দায়িত্ব নিয়ে বলি, এরকম কোনো কিছু ছিল না ক্ষমতা দখল করার। এরপরের যে জিনিসটা হলো, যেটা আপনি এখন এইমাত্র বললেন যে সিচুয়েট করা হয়েছিল মঈনুদ্দিন, এরকম কোনো কিছু ঘটে নাই। সিচুয়েট একটা প্রমাণ, একটা যখন আপনি বললেন আমি ডিফেন্ড করতে হলে আমাকে একটা প্রমাণ দেন, আমি সেটা বলবো যদি আমার জানা থাকে। এখন বিষয়গুলো আমি রিকোয়েস্ট করেছি যে গো টু দ্য কি বলে অনারেবল প্রেসিডেন্ট। আমি আমার সেনা প্রধানকে বলেছি, আমি এয়ার চিফের কাছে গিয়েছি, আমি গিয়েছি নেভাল চিফের কাছে। এই অবস্থা দেখে কোনো সাধারণ মানুষ থাকতে পারে না, শান্ত থাকতে পারে না। আমি কোনোদিন, যেটা আমার দায়িত্বের মধ্যে ছিল, আমি দায়িত্বের জন্য আমি গেছি, গিয়ে 3 জনকে আমি রিকোয়েস্ট করেছি যে আপনারা মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে যান, আপনারা গিয়ে বলেন উইল সাপোর্ট। জরুরি অবস্থা যারা পুলিশ আছে দেশে, দরকার হলে আর্মি সাপোর্ট দিবে। এর জন্য কি জন্য নৈরাজ্য চাই, এই নৈরাজ্য ছাড়লো না আমাদেরকে। যেমন ধরেন আমি যদি বলি যে তৎকালীন তো পত্রিকা আসে না, ধরেন 2008-9 সালের বিভিন্ন পত্রিকার যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী এবং মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীও একটি আর্টিকেল লিখেছিলেন 2009 সালের 15 সেপ্টেম্বর, যেটি ধরেন আমার কাছে আছে এর মধ্যে। যে ধরেন তিনি বলছিলেন যে মঈন ক্ষমতা নিতে চেয়েছিলেন 3 বার। একবার তিনি ট্রাই করেছিলেন 28 অক্টোবর, লোকে বৈঠার পর একবার একটা চেষ্টা ছিল। দ্বিতীয়বারের একটি চেষ্টা ছিল হচ্ছে আপনার যখন আওয়ামী লীগ রাজপথে আন্দোলন করছে এবং বলছে
যে বঙ্গভবনের গ্যাস পানি বন্ধ করে দিব, অক্সিজেন বন্ধ করে দিব, আমার থেকে ভাষে তুফাইল সাহেব বলছিলেন যে সেই সময়টায় একবার মঈনুল আহমেদ চেষ্টা করেছিলেন, এবং তৃতীয়বার হচ্ছে এই 1/11 যে সিচুয়েশনটা তৈরি করা হয়েছিল, কিন্তু আমেরিকার ক্লিয়ারেন্স দেয়নি, এবং ভিতরেও কিছু দেশপ্রেমিক অফিসার ছিলেন যারা অ্যাকচুয়ালি এটাতে ওইভাবে সমর্থন করেনি। তো ব্রিগেডিয়ার বারী, আপনি হচ্ছেন মঈনুল আহমেদের অত্যন্ত কাছের মানুষ, বিশ্বস্ত মানুষ। আপনি কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান ছিলেন, কিন্তু ডিজির অনুপস্থিতিতে সিনিয়রদের ডিঙিয়ে আপনাকে ওই সময়টায় ডিজির দায়িত্ব দেওয়া হয়েছিল। তো মঈনুল আহমেদের পারপাস সুন্দরভাবে বাস্তবায়নের জন্য আপনাকে বসানো হয়েছিল। আমি যদি অভিযোগ করি, আপনার বক্তব্য কি হবে? ওকে, অনেকগুলা কথা বললেন আপনি, একটা একটা মনে থাকে না তো। আচ্ছা, প্রথম কথাটা হলো যে উনি 3 বার চেষ্টা করেছিলেন, আপনি রেফারেন্স টেনেছেন। আমি যদি আপনাকে দেখি ভালো লাগে, ভালো হয়, কথা ফেস টু ফেস হয়। আচ্ছা, জি প্লিজ। তো যখন মানে 3টা বলা হয়েছে 28 অক্টোবর, দেখেন সেনা প্রধানের পদটা এরকম, সেনা প্রধানের লাঠি সুটা কিছুই নাই, মুখ দিয়ে বললে হবে না। সেনা প্রধান কমান্ড করেন, আপনি একটা প্রমাণ দেন যে কাকে দিয়ে উনি, কাকে বলছিলেন উনি। উনি যদি উনার সিজিএস কে না বলেন, উনি যদি উনার ডিফ কমান্ডারকে না বলেন, ডিফ কমান্ডার ছিলেন জেনারেল মাসুদ, 9 ডিফ কমান্ডার, 46 ব্রিগেড কমান্ডার, উনি কি মনে মনে কল্পনা করছিলেন চোখ বন্ধ করে শুয়ে যে আমি 28 অক্টোবর দখল করে নিব শাসন? বারী ভাই, ওনার প্রবণতা গুলো যদি আমরা এনালাইসিস করি, সেক্ষেত্রে এখন ধরেন বারী ভাই, 2007-এর পরে 2022 সালে এসে আপনি বিষয়টা নিয়ে কথা বলছেন। তো এখন ধরেন ভবিষ্যতে হয়তো অনেকে কথা বলবে, অনেকে হয়তো মুখ খুলবে, তখন হয়তো জানা যাবে। কিন্তু যে প্রবণতাগুলো ছিল, সেই প্রবণতায় মনে হয় যে তিনি, যেমন ধরেন মোখলেস সাহেব কমপ্লেন করেছেন, জেনারেল আমিনুল করিম বলেছেন যে 7ই জানুয়ারি মঈনুল আহমেদ ইয়াজউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করে যাওয়ার পথে ওনাকে বলেছেন যে প্রেসিডেন্ট তো বলে আমরা ক্ষমতা নিয়ে নিতে, তুমি কি বলো? তো এরকম অনেক ঘটনা আসছে আর কি। এটা ঠিক আছে, প্রেসিডেন্ট বলতেই পারেন, আমি জানি না, যেহেতু এইটা আমি শুনেছি জেনারেল আমিনুল করিম বলেছেন, এবং মহামান্য রাষ্ট্রপতি বলতে পারেন, এটা উনার ব্যাপার এবং তৎকালীন সেনা প্রধানের ব্যাপার, এবং উনি এটা এক্সপ্রেস করেছেন জেনারেল আমিনুল করিমকে। হ্যাজ ইট বিন ট্রাভেল টু দ্য ডাউনওয়ার্ডস, তাইলে আমরা বুঝতাম যে ওনার একটা মানে এক্সপ্রেস করেছেন উনি কু করার জন্য বা ক্ষমতা দখল করার জন্য। আমি এই জিনিসগুলো আপনার বলতে চাই, আমি মনে হচ্ছে যেন সময় আমাদের কম, এত তাড়াহুড়া করে। প্রথম কথা হলো কোন সিচুয়েশন, আমি যে কথাটা আছে, আমরা যখন ডিজিএফআই থেকে যখন আমরা এই প্রস্তাবটা দিলাম যে 3টার মধ্যে শুধু এখনকার সময়ে প্রযোজ্য হতে পারে ইমার্জেন্সি, জরুরি অবস্থা, সেইটা নিয়ে দেখেন সেনাপ্রধানকে আমি অনেকভাবে রিকোয়েস্ট করেছি। আমি প্রথম জেনারেল মাসুদকে বলেছি। কেন জেনারেল মাসুদকে বলেছি? বিকজ জেনারেল মাসুদ ইজ রিলেটেড উইথ বেগম খালেদা জিয়া, উনি ওইখান থেকে শুনে আসুক। আমি আওয়ামী লীগের পলিটিশিয়ানদের বলেছি, বরং উল্টা পলিটিশিয়ানরা আমাদেরকে যেভাবে হুমড়ি খেয়ে পড়ে, আই রিপিট, হুমড়ি খেয়ে পড়ে, বলে ভাই আপনারা 5 জন সৈনিক বাইর করে দেন, আমরা সব দখল করে ফেলি, এই টাইপের কথাবার্তা বলেছেন। আমরা সংযত থেকেছি। আর জেনারেল আমি জেনারেল মঈনের প্রিয় পাত্র বলছেন, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত লাকি যে আমি আমার যত কমান্ডার ছিলেন প্রত্যেকে আমারে পছন্দ করতেন, প্রত্যেকে, আই রিপিট, আপনি নাম ধরে নেন, নাম যদি জানতে চান আমি বলতে পারি, যারা জীবিত আছেন তাদের জিজ্ঞেস করেন, আর যারা মরে গেছেন তো মরে গেছেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান। কিন্তু বারী ভাই, আমি সেই সময় ধরেন ডিজিএফআই চিফ ছিলেন মেজর জেনারেল সাদিক হাসান রুমি। তো নরমালি আমি যতটুকু জানি যে ডিজিএফআই প্রধান ইজ লয়াল টু প্রাইম মিনিস্টার। উনি সেনা প্রধানকেও কোনো রিপোর্ট করেন না, উনি আর কোথাও কোনো দায়বদ্ধতা নাই, উনি সরাসরি দায়বদ্ধ হচ্ছেন প্রাইম মিনিস্টারের কাছে।
তো জেনারেল মঈন কি সাদিক হাসান রুমির উপর একটু আনট্রাস্ট ছিল, যার কারণে কোনো একটা প্রোগ্রামে তাকে লন্ডনে পাঠিয়ে সিনিয়রিটি ডিঙিয়ে আপনাকে ভারপ্রাপ্ত প্রদান করে দেওয়া হলো তার পারপাস সার্ভ করার জন্য? আমি যদি অভিযোগ করি, শুনেন, না না না, অভিযোগ আপনি করতে পারেন, কিন্তু কতগুলা রুটিন জিনিস আছে, এগুলা জিনিস জানলে পরে, সিন্স এটা মিলিটারি রিলেটেড, মিলিটারি জিনিসগুলো জানতে হবে। ডাইরেক্টর সিআইবি হলো এর মধ্যে সিনিয়র মোস্ট ব্যুরো। ব্যুরোর 7টা ব্যুরো তখন ছিল, আমি জানি না এখন কতটা। 7টা ব্যুরোর মধ্যে সিনিয়র মোস্ট ব্যুরো হলো ডাইরেক্টর সিআইবি। সিআইবির ডাইরেক্টরেট অফ কাউন্টার ইন্টেলিজেন্সি ব্যুরো। তো ডাইরেক্টর, ওই ব্যুরোর ডাইরেক্টর হিসাবে আই এম দি সিনিয়র মোস্ট, যদিও জেনারেল তৎকালীন ব্রিগেডিয়ার, পরে জেনারেল আমিন ইয়েতে ছিলেন, সিটিআইবিতে ছিলেন, উনি আমার সিনিয়র, কিন্তু ব্যুরো অনুযায়ী আমি সিনিয়র। এবং এটা একবার না, এটা সবসময়, এইটাই ট্রেডিশন, এইটাই নিয়ম যে ডাইরেক্টর সিআইবি। এছাড়াও আমাদের চেয়ে অনেক অনেক সিনিয়র ছিলেন ওইখানে। কর্নেল শাহজাহান ছিলেন, তা ঠিক আছে, উনি তো র্যাঙ্কে কর্নেল, ব্রিগেডিয়ার আরো ছিলেন, ব্রিগেডিয়ার ছিলেন ডাইরেক্টর অ্যাডমিন ব্রিগেডিয়ার সোহেল, উনি আরো অনেক সিনিয়র, আমিন স্যারেরও সিনিয়র, আমারও সিনিয়র। তো এটা নিয়ম হইল যে ডাইরেক্টর সিআইবি বিকামস দি ডিজি, অ্যাক্টিং ডিজি। তাহলে জেনারেল মঈনের সৌভাগ্য যখন করার নাই, কিছুই করার নাই, এটা ডিজিএফ এর অ্যাডমিনিস্ট্রেশন। ভালোবাসা এখানে কাজ করে না। যাই আমরা তো আসলে অনেক পরবর্তী সময় দেখা যায় আর কি, যে একজন একটা পরিকল্পনা করে, সে পরিকল্পনা শুরু করে আরো 2 বছর আগে থেকে, যে আমার টার্গেট হচ্ছে সেনাপ্রধান হওয়া, আমার টার্গেট হচ্ছে এই পদে যাওয়া। তো এই পদে যাওয়ার জন্য আমার কাকে কোথায় রাখতে হবে, আমি একটা জাস্ট মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আমি সে অনুযায়ী আগাই। তো মঈনু আহমেদ তো ধরেন ইতিমধ্যে তো ধরেন তাকে যেভাবে সিনিয়রিটি ডিঙিয়ে তাকে যেভাবে প্রমোশন দেওয়া হয়েছিল, তাকে সেনাপ্রধান বানানো হয়েছিল, তিনি তো মূলত এগুলো সবকিছুর প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছেন। অর্থাৎ আমি একটা পদে যেতে পারি, আমি ওই তার প্রতি অনুগত না থাকি, কিন্তু সেই দলকে ধ্বংস করে দেওয়ার জন্য কেন আমি এত মত্ত হয়ে উঠবো? আমার প্রশ্নটা এই জায়গায় আর কি, যে হ্যাঁ আপনি একটা পদে গেছেন, আপনি তার প্রতি তাকে তার পারপাস সার্ভ করার দরকার নেই, কিন্তু তাকে আপনি ধ্বংস করবেন কেন? এই প্রতিহিংসা কেন আপনার মাথায় কাজ করবে? তো আমরা উনি ধ্বংস করার ব্যাপারটা আমি আসলে তত ক্লিয়ার হচ্ছি না, যে যেভাবে উনাকে চিত্রায়িত করা হয়। হ্যাঁ, আমরা যদি মানে ধারাবাহিক ভাবে যাই, অনেক জিনিস বের হয়ে আসবে। এটা আমরা ধারাবাহিক ভাবে যাচ্ছি। তো ধরেন আমরা যেটি দেখলাম যে বঙ্গভবনের প্রসঙ্গটা আমি যদি যেতে চাই, যে সে সময় ধরেন 22শে জানুয়ারি একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো, 22শে জানুয়ারি, এবং রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেকে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করলেন। আওয়ামী লীগ সেখানে নির্বাচনে নমিনেশন পেপার দাখিল করলো। 26শে ডিসেম্বর তারা নমিনেশন পেপার দাখিল করে, 26শে ডিসেম্বর 2006। কিন্তু কোনো এক অজানা কারণে 2007 সালের 3রা জানুয়ারি তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়, এবং দেখা যায় যে 4 জন উপদেষ্টাও পদত্যাগ করেন। ইয়াজউদ্দিন সাহেবের উপদেষ্টা পরিষদ ছিলেন সেখান থেকে। তো সবকিছু মিলিয়ে ধরেন এক ধরনের পরিকল্পিত একটা বিষয় আসে। পাশাপাশি আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ, এই অভিযোগটার পরে আমরা আসলে মূল ঘটনা প্রবাহে ঢুকতে চাই। একটি অভিযোগ যেটি পত্রিকায় এসছে, আমার হাতে একটি পত্রিকা আমি দেখছি, যে সে সময় অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকে বেগম খালেদা জিয়ার কাছে একটি অজ্ঞাতনামা চিঠি যায় যে এরকম একটি পরিকল্পনা হচ্ছে, একটি সেনা শাসনের জরুরি অবস্থা, আপনাকে আমরা সতর্ক করছি। অর্থাৎ ডিজিএফ এর ভিতর তো ধরেন বহু দেশপ্রেমিক অফিসার আছেন, তারা ধরেন আপনার প্রতিপক্ষ আছেন বা আপনার সঙ্গে দ্বিমত পোষণ করেন এমন লোকজন তো আছেন। এমনকি বেগম জিয়া
জি, বিষয়টি তারা জানিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া আপনাকে 2007 সালের 8ই জানুয়ারি আপনাকে আপনি তার সঙ্গে দেখা করেন এবং বেগম জিয়া যখন এই বিষয়টি বার্তাটি চিঠিটি আপনাকে জানান, আপনি তখন বলেন যে এগুলোতে কান দেবেন, এগুলো সব বোগাস, আওয়ামী লীগের কারসাজি, ভুল প্রচারণা। আপনার এই চিঠি আমি ব্যাখ্যা দিব কি? আমি তো জানিই না এটা সম্বন্ধে, এই প্রথম শুনলাম। আমি জানি না, আমি জানি না। আচ্ছা, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে জিজ্ঞেস করা, উত্তর দিবেন না দিবেন সেটি আপনার অধিকার। অধিকার আপনাকে আপনি কতটুকু দিবেন, কতটুকু বলবেন। জি, আমি যেটা জানি সেটা আমি বলবো, বিস্তারিত ব্যাখ্যা করে বলবো। যেটা জানি না আমি মন গড়া উত্তর কোথা থেকে দিব? একেবারে দিন তারিখ দিয়ে 8ই জানুয়ারি। জি, 8ই জানুয়ারি। জি, 8ই জানুয়ারি। আমি এইরকম চিঠির সম্বন্ধে জানি না, বাট বেগম জিয়ার সঙ্গে আমার কথা হয়েছে বিভিন্ন সময়। বিস্তারিত রিপোর্ট ছিল, অনুসন্ধান ছিল, সেই অনুসন্ধানে এটি করা হয়েছে। আচ্ছা, আমরা বঙ্গভবনের প্রসঙ্গে যাওয়ার আগে আপনি যেটি বলছিলেন যে জাতিসংঘের চিঠি। জি, জাতিসংঘের চিঠি, সেই চিঠিটি আসলে মানে ভুয়া বলে প্রমাণিত হয়েছে পরবর্তী দেখুন, এবং রেনেসা লক ডেসালিয়ন, যিনি জাতিসংঘের ওই সময় দায়িত্বে ছিলেন, এই নিউজ ছিল জানুয়ারি 2011-2016 সালের ডেইলি স্টারের সংবাদ এটি। বাট ডেইলি স্টারও 2007 সালের 12ই জানুয়ারি তারাও রিপোর্ট করেছিল যে ইউএন থ্রেটেন্স বাংলাদেশের পিস কিপিং রোল। তখন পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই চিঠিটা ভুয়া। এখন এই ভুয়া চিঠির পেছনের কারিগর কে? এবং আমি যদি আরেকটু যোগ করি আপনার সাথে, তার আগে যে জিনিসটা, এইটার প্রসঙ্গে আমার উত্তরটা হবে যে সেনাপ্রধান আমাকে মুখে বলেছেন, ঠিক আছে, মুখে বলাও এক রকমের আদেশ, ইনস্ট্রাকশন, কমেন্ট, যেটাই বলেন, সেনাপ্রধান মুখে বলেছেন, এটা বিশ্বাস করতে হবে আমাকে। আমি এই চিঠিটা দেখার জন্য আমি বলি না ওকে স্যার আমাকে দেখান, এইটা সেনাবাহিনীতে হয় না, সশস্ত্র বাহিনীতে হয় না। সেনাপ্রধান বলেছেন আমাকে, হিজ ইন ইনস্টিটিউশন বলেছেন, আমি এইটুক জানি। আচ্ছা, এইটা প্রসঙ্গে আমি জনাব মহিউদ্দিনের লেখা বইতে এটা আমি দেখেছি যে ইভেন জেনারেল জহির, যিনি জেনারেল মঈনের চেয়েও সিনিয়র ছিলেন, জেনারেল জহির আমার প্লাটুন কমান্ডার ছিলেন মিলিটারি একাডেমিতে, তো মানে আমার টিচার ছিলেন, তো প্লাটুন কমান্ডার আর্মি থেকে, যেটা স্যার ক্যাপ্টেন ছিলেন তখন থেকেই এবং পরে মেজর হইলেন আমাদের সময়। আচ্ছা, তখন মহিউদ্দিন সাহেব যখন উনাকে রেনেটাকে জিজ্ঞেস করছেন, রেনেটা বলছে এটা না, এটা ঠিক না। আর যখন স্যারকে জিজ্ঞেস করছেন, যখন জেনারেল জহিরকে জিজ্ঞেস করছেন, জেনারেল জহির উত্তর দিচ্ছেন ইট ইজ এ ডিপ্লোম্যাটিক ডিনায়াল। তার মানে কি? হোয়াট ইজ দ্য ইমপ্লাইড মিনিং? ইমপ্লাইড মিনিং দ্যাট দেয়ার ওয়াজ এ লেটার, বাট উনার ডিনায়ালটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ডিনায়াল। এটা আমি এটার অ্যানালাইসিস করলাম, কিন্তু চিঠি আমার দেখা। আপনি কি মনে করেন যে চিঠির সাথে ব্রিগেডিয়ার আমিনের কোনো যোগাযোগ ছিল, যোগসূত্র ছিল? আমি এটা বলতে পারবো না, কারণ এটা নিয়ে আমি আর কোনো ডাইনেও যাই নাই, বায়েও যাই নাই, কারণ তখন আমার ডিজি গদিনসীন, আমার ডিজি চলে আসছে। আচ্ছা, ও না, সরি না, এটা ভুল, ডিজি আসেন নাই, ডিজি তখনও আসেন নাই, ডিজি তখনও ইউকে তে রয়ে গেছেন। কারণ ধরেন আমি অ্যাকর্ডিং টু নিউজ পেপার 2009 সালের যে পত্রিকা, সেই পত্রিকার তথ্য অনুযায়ী আমি যদি বলি যে সেই সময় জাতিসংঘের যে স্থায়ী প্রতিনিধি ডক্টর ইফতেখার, যিনি পরবর্তীতে আপনার উপদেষ্টা হন, পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ইফতেখার আহমেদ চৌধুরী জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে বাংলাদেশের জন্য একটি উদ্বেগপত্র আনান, উদ্বেগজনক পরিস্থিতি বলে চিঠি আনান, এবং যেখানে United Nations is deeply concerned by the deteriorating situation in the country and urge all parties and refrain. Just common যে কথাগুলো তারা বলে, এই জাতীয় একটি কথা ছিল। তো এই চিঠিতে মধ্যে রেনেটা লক ডেসালিয়ন তিনি দুটো লাইন যোগ করে দেন।
মানে এটা নিয়ে আসলে ইন্টারন্যাশনাল তদন্ত হওয়া উচিত যে however should the 22nd January parliamentary election proceed without participation of all major political parties আমি যদি বাংলায় বলি প্রধান প্রধান দলের অংশগ্রহণ ছাড়া 22 জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সেনাবাহিনী সমর্থন করলে তাদের শান্তিরক্ষা বাহিনীতে নিয়োগে সমস্যায় পড়বে এবং জেনারেল মঈন এই শান্তি রক্ষার কথা বলে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করেন এবং তার পথ প্রশস্ত করেন। আপনার ব্যাখ্যাটা শুনি আমি, তারপর আমরা প্রথম কথা হলো যে এই চিঠি আমি দেখার মতো রাইট আমার ছিল না স্বাভাবিকভাবে, যেহেতু সেনাপ্রধান বলেছেন অ্যাক্টিং ডিজিএফআই চিফ, আপনি যখন অ্যাক্টিং ডিজিএফআই চিফ, আমি অ্যাক্টিং ডিজিএফআই চিঠি আপনি জানার আগ্রহ, সেনাপ্রধান বলেছেন ডিজিএফআই এর অ্যাক্টিং চিফ হইলে যেটাকে আমাকে দেখতে হবে এটা হয় না, এটা হয় না। আর আমি তো দেখেন ডিজিএফআই চিফ হলেও আমার ডিজি কিন্তু ডিজি রয়ে গেছেন, বাট আমি রুটিন কাজের জন্য আমার দায়িত্ব এইভাবে দেওয়া হয়। তো এরপরে আপনি যেটা পরবর্তীতে বললেন যে এই চিঠির সম্বন্ধে আমার কি, এই চিঠি যেহেতু আমি জানি না, কিন্তু আমি দেখি নাই, আমি জানি যে চিঠি আসছে, এইটাই আস্থার মধ্যে আসছে। এবং যেহেতু ওই পরবর্তীতে আমি যেটা দেখলাম জেনারেল জহিরের উত্তর, এটাতে মিলে যে চিঠি একটা আসছিল, কিন্তু চিঠির মধ্যে কি লেখা ছিল না লেখা ছিল এটা আমি দেখি নাই, কারণ এই চিঠিটা আসছে ওনার কাছে ওনার ব্যক্তিগত ভাবে। আই ডু নট নো ফার্দার। তবে ব্রিগেডিয়ার বারী আপনার মতো একজন দক্ষ অফিসার, যিনি প্রতিটা ক্ষেত্রে যিনি সাফল্য দেখিয়েছেন কর্মজীবনে, তিনি এরকম একটি গুরুত্বপূর্ণ চিঠি শুধুমাত্র শুনে বসের অর্ডার হিসেবে আপনি মেনে বিশ্বাস করে ফেলবেন, এটি ঠিক আমি মানতে একটু দ্বিধা হচ্ছে আর কি আমার। না দেখুন, হ্যাঁ ঠিক আছে আপনার দ্বিধা সঙ্গত, কিন্তু যে জিনিসটা হলো যে দেশের মধ্যে যে অবস্থা, যে নৈরাজ্য চলতেছিল, এই নৈরাজ্য থেকে উত্তরণের উপায় আমরা নিজেরাই সাজেস্ট করেছি, জরুরি অবস্থা। এখন এই চিঠিটা আমার কাছে আমি মনে করি তেমন মুখ্য না। অবশ্যই যদি এইরকম নৈরাজ্য কমে, আর্ম ফোর্সেস এর সাপোর্টে, অনলি সাপোর্ট, এই না যে আর্ম ফোর্সেস গিয়ে ক্ষমতা দখল করবে। এবং আমি মানে কিছুটা আমি যত সময় ছিলাম, হ্যাঁ উনি এরকম ক্ষমতায় বা প্রেসিডেন্ট হওয়ার মতো কোনো জিনিস প্রকাশ পায় নাই। তবে আছে এর মধ্যে একটা কথা, পরবর্তীতে অনেক জিনিস আছে যেটা মনে হয় উনি সম্ভবত কারো কাছে ইচ্ছা প্রকাশ করেছেন, বাট আই ওয়াজ নট দেয়ার। পরবর্তীতে আমাদের আলোচনা আসবে যখন দুই নেত্রীকে অ্যারেস্ট করা হলো বা ওনাদেরকে বিদেশে যাওয়ার কথা হলো, এগুলো তো অনেক এই বিষয়টা আসবে পরে। আমার মনে হয় যে আমরা উনার ক্ষমতা, তবে একটা জিনিস আমি বলে নেই, উনার সেই পপুলারিটিও ছিল না যে ক্ষমতা গিয়ে দখল করার জন্য, সেই সাহসও ছিল না ক্ষমতা দখল করার জন্য, পপুলারিটিও ছিল না, সাহসও ছিল না। এটা পরবর্তীতে অন্যভাবে আসবে জিনিসটা। এবং আমি মনে করি যে ওনার তিনটা দিন, যেটা ওই তিনটা সময় যেটা বলেন আপনি 28 অক্টোবর, এগুলা যদি কেউ লিখে থাকেন, এটা ওনার মেধার পরিচয় দিয়েছেন, উনি খুব সুলেখক, কিন্তু আমার কাছে এই ধরনের কোনো প্রমাণ নাই। এবং আমি হলপ করে বলতে পারি, কোন তৎকালীন ডিজিএফআই তে চাকরি করা হোক বা উনার স্টাফ অফিসার কেউ হোক, তাদেরকে জিজ্ঞেস করলো, তখন ছিল, এখন তো আর নাই, এখন তো জিজ্ঞেস করতে পারেন আপনারা, অথবা কোনো তদন্ত হোক, আমার জানা মতো এই তিনটা সময়ের মধ্যে একটা সময় উনি পরবর্তীতে কথা আছে। জি, আমার পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি, তার আগে একটু জানতে চাই যে বঙ্গভবনে কি হয়েছিল, বঙ্গভবনে জেনারেল মাসুদের ভূমিকা কি ছিল আসলে? জেনারেল মাসুদ কিন্তু বেগম খালেদা জিয়ার পরিবারের সঙ্গে এর ভাইরা ভাই, খুবই কানেক্টেড। তো তার কি হলো হঠাৎ করে, তিনি কেন এত অতি উৎসাহী হয়ে উঠলেন বঙ্গভবনে, একেবারে 9 ডিভিশন নিয়ে ভেঙে পড়লেন বঙ্গভবনে, বা বঙ্গভবনে কি হয়েছিল একটু শুনি আপনার কাছ থেকে। পুরো জিনিসটা যদি আপনি ধরেই নেন
যেটা ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য, কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য, তাহলে আমাদের ডিসকাশনটা রং পথে যাবে। আমি শুধু পাল্টা করতে থাকবো, আপনাকে পাল্টা করতে থাকবো, জিনিসটা এটা না। আমার কাছ থেকে যদি শুনতে হয়, আমি আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি সত্য কথাগুলো আপনাদেরকে জানাবো। ইউ মে অ্যানালাইজ, জি, ইউ মে আস্ক। এখন জিনিসটা ওইভাবে না যে উনার কি হয়েছিল, উনি কেন হুমড়ি খেয়ে পড়লেন। উনি হুমড়ি খেয়ে পড়েন নাই। জিনিসটা হচ্ছিল যে রাস্তাঘাটে এইভাবে মানুষ পিটাপিটি করে মেরে এবং কোনো একটা অচলায়তনের সৃষ্টি করে যে কোনো সমাধানই মানি না, কোনো সমাধানই মানি না। ফিফথ স্টেপে গিয়ে ইয়াজউদ্দিন সাহেবকে যদি উনারা মেনে নিতেন, এরপরে সম্ভবত কোনো এক সময় উনারা 30টা দফা না 20টা দফা দিছিলেন। এই দফার মধ্যে আপনি নিশ্চয়ই জানেন এগুলা, এই দফার মধ্যে কি ছিল, যে ইলেকশন কমিশন ভাঙতে হবে, এই যে কি বলে সব পুলিশ অফিসারকে বদলি করে দিতে হবে, ডিসিএসপি দের বদলি করতে হবে, ইলেকশন কমিশনে বিএনপির লোক আছে এগুলো সব ওএসডি করে দিতে হবে। হাজার হাজার দফা দিয়ে অচলায়নতন্ত্রটা ওইখানে সৃষ্টি হয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে সৃষ্টি হয়েছে। আমরা তো রাজনীতির ক্ষেত্রে যাই নাই, বা সশস্ত্র বাহিনী রাজনৈতিক ক্ষেত্রে যায় নাই। কি করতে গেছে? সরকারকে হেল্প করার জন্য। তখন আচ্ছা, এখন আসেন আপনার স্পেসিফিক কথা, যেটা বঙ্গভবনে কি হয়েছিল বা জেনারেল মাসুদ অ্যাক্টেড এজ দি ডিভ কমান্ডার এট দ্যাট টাইম। পরবর্তীতে অনেক কিছু আছে, অনেক কিছু আপনারা জানেন, অনেক জিনিস হয়েছে, ওনার বদলি টদলি ইত্যাদি, এটা আমরা পরে আসবো। তো বঙ্গভবনে তখনও উইথ দ্য স্পিরিট যে দেশকে আপাতত একটা শান্তির মধ্যে নিয়ে আসা, শান্তির মধ্যে নিয়ে আসলে, আমি ওই দিন আইন শৃঙ্খলা মিটিং হচ্ছিল, আই ওয়াজ দেয়ার প্রেজেন্ট অ্যাজ ডিজি, অ্যাক্টিং ডিজি, আইন শৃঙ্খলা মিটিং। তো মিটিং এর সময়ই সেনাপ্রধান আমাকে ফোন করলেন যে তুমি এখানে থাকবে, এক। দুই হইলো জেনারেল জাহাঙ্গীরকে বলবে ওইখানে থাকতে। জেনারেল জাহাঙ্গীর ছিলেন পিএসও এফডি, উনিও ছিলেন। তো উনাদের দুইজনকে আমি বলেছি থাকার জন্য, উনাকে বলেছি থাকার জন্য, আর আমি তো নিজে আসি। এরপরে উনি বললেন যে, সেনাপ্রধান বললেন যে আমি আসতেছি along with 2 other chiefs। ওনারা সবাই আসলেন। আসার পরে চিফ আমাকে বললেন যে উইল গো টু দ্য অনারেবল প্রেসিডেন্ট, তুমি ব্রিফ করবা, এই এতদিন কি হলো না হলো ব্রিফ করবা, তোমার দায়িত্ব হলো সেটা। জি স্যার। ব্রিফ করলাম। মহামান্য রাষ্ট্রপতি আসলেন, বসলেন, এবং শুধুমাত্র এই তিন প্রধান, পিএসওএফডি আর আই এম দি জুনিয়র মোস্ট। তো আমাকে যখন চিফ প্রথমে প্রিলিউড দিলেন, বলে স্যার এখন তো যে সংঘাতময় অবস্থা চলতেছে, নৈরাজ্য চলতেছে, তখন কিন্তু মাইন্ডেড যে বিএনপি গভর্নমেন্ট কিন্তু ক্ষমতায় নাই, তারা সরকারে নাই, জি, কোন সরকারকে টপল করা হচ্ছে না। প্রেসিডেন্টকে ওকে, তো বাড়ি উইল ব্রিফ ইউ, বাড়ি তুমি ব্রিফ করো। তো আমি গতানুগতিক ভাবে যেভাবে শুরু করা একটা ব্রিফ আমি শুরু করলাম, এবং মূল কথাটা ছিল যে 68টা মানুষ মারা গেছে ফ্রম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসে, এবং জানুয়ারির কিছুদিন পর্যন্ত। এর মধ্যে কত তারিখ জানি, 28 তারিখ, তো 28 তারিখ 11 জন মানুষ মারা গেছে একবারে। ঢাকায় মারা গেছে 6 জন। এবং কিভাবে মারছে এটা আপনারা সবাই দেখছেন, রাস্তাঘাটে ফালাই দিয়ে এইভাবে প্রতিপক্ষকে প্রতিপক্ষ মারছে। এটা এই না যে কোনো চোরকে ধরে নিয়ে গণপিটুনি দিয়ে মারা হচ্ছে। প্রবাবলি সে কিছুই জানে না, শুধু মিছিলে গেছিল বা মিটিং গেছিল। তো যাই হোক, এই ব্রিফটা আমি দেওয়ার পরে মহামান্য রাষ্ট্রপতি আমাকেই বললেন, এটা তো আমার আমলে না, মাইন্ডেড উনার আমল। উনি বলতে চাচ্ছেন যে যখন বিএনপি সরকার দায়িত্ব হ্যান্ড ওভার করে দেয়, তারপরের থেকে এত বেশি হয় নাই। তো সংখ্যাটা বড় কথা না, একটা মানুষও মানুষ, 68টা মানুষও মানুষ, 68টা মানুষ মরে গেছে। তো এখন এই পরিস্থিতিতে যদি আরো কন্টিনিউ করা হয়, অবরোধ তো থামে নাই, ছোট বাচ্চা মেয়েদেরকে দিয়া রাস্তাঘাটে দাঁড় করায় দিয়া, গান বাজনা করে দিয়ে অবরোধ করা হচ্ছে। পুলিশ ফোর্স কোথায় ছিল ভাইয়া? জনগণ
আমাদের আস্থার জায়গা যেটা, রাজনীতিবিদগণ যারা বারংবার শপথ নিয়ে মন্ত্রী মিনিস্টার হন, তারা কোথায় ছিলেন? এটা কার জন্য হয়েছিল অবরোধ? আমার বাচ্চা স্কুলে যেতে পারে না, এই সময়টা কে ফেরত দিবে? কোনোদিন আপনারা চিন্তা করছেন? ক্ষমতা দখল বড় ছিল না তখন। আচ্ছা, তারপরে মহামান্য রাষ্ট্রপতি যখন বললেন যে এটা তো আমার আমলে ছিল না, আচ্ছা যাই হোক, তো এখন কি করা যায়? এখন সিনিয়ররা সবাই বললেন যে স্যার 3টা পয়েন্ট দেওয়া হয়েছিল আগে, বাট আমরা মনে করি এখন জরুরি অবস্থা জারি করলে এই সিচুয়েশন কাম ডাউন হবে, সমস্ত জিনিসপত্র নর্মাল হবে, রাস্তাঘাট খুলবে, পোর্ট খুলবে, শিক্ষা প্রতিষ্ঠান চলাচল খুলবে, ছাত্রদের পড়াশোনা চলবে, দোকানপাট খুলবে। উত্তরাতে তো দোকানপাট লুট শুরু হয়ে গেছিল। এটা তো আপনি যেটা আগে রেফারেন্স দিলেন, অন্যান্য ইলেকশনের আগেও তাই হয়েছে। অন্যান্য ইলেকশন আগে এই পরিমাণ অবস্থায় যায় নাই তখন যেটা হয়েছিল। এর মধ্যে ডক্টর ইউনুস, উনি নোবেল প্রাইজ পাওয়ার পরে সম্বর্ধনা সভায় তখনও মিনতি করছেন পলিটিক্যাল পার্টিকুলারে যে আপনারা আসেন। ওই তখন তো কোনো ইন্ডিকেশন কোনো পত্রিকায় আসে নাই ভাই, যে কোনো মঈনুদ্দিনের এরকম আপনাদের তো অনেক বড় নেটওয়ার্ক, পত্রিকা মিডিয়ার তো অনেক বড় নেটওয়ার্ক থাকে, কিন্তু কোনো মিডিয়া তো লেখলো না যে মঈনুদ্দিনের মনে এই লুকোচুরি খেলতেছে, আমরা দেখছি মনের ভিতরে খেলা। তখনও বললো না। ইভেন জানুয়ারির মানে 11 জানুয়ারির আগ পর্যন্ত বললো না তো কেউ যে দখল করার খেলা। দখল করার পরিস্থিতিটা এমন যে কোনো সময় যদি হয় একটা কনফারেন্স, একটা মিটিং হবে, গোপনে হোক প্রকাশ্যে হোক। আচ্ছা, মাসুদ উদ্দিনের কথা বলতেছিলেন, জেনারেল মাসুদকে আমি জাস্ট একটু যোগ করি যে ধরেন এরশাদ সাহেবকে ক্ষমতা দখল করবেন, এটাকে আগে কেউ বুঝতে পারছিল? বুঝতে পারেনি। ক্ষমতা দখল করার পরে নানা অ্যাক্টিভিটিতে স্পষ্ট হয় যে সে এই ঘটনাগুলো ঘটাইছিল এই কারণে। মঈনুল আহমেদ সফল হতে পারেন নাই। যাই হোক, তো আপনি বলছিলেন জেনারেল মাসুদের কথা বলছিলেন। এটা যদি আপনার মনের মধ্যে থাকে যে এই লোকটা ছিল, আমি আই মেক কি পার্সোনাল এট দ্যাট টাইম, আমার কথাটা যদি গ্রহণযোগ্য হয় হবে, না হলে নাই। বাট আমি আপনাকে বলছি তখনও উনার কোনো খায়েশ ছিল না। ইভেন মার্শালের কথা বলছেন, বাড়ি আই এম দি লাস্ট ম্যান টু ডিক্লেয়ার মার্শাল ল। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আই এম দি লাস্ট ম্যান টু ডিক্লেয়ার মার্শাল ল। উনি কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করতে চান নাই। ওইটা কিংস পার্টির কথা ছিল যে উনি না, আই এম নট এ পলিটিক্যাল ম্যান। একটা মানুষের ভিতরে পলিটিক্যাল অ্যাটিটিউড না থাকলে, পলিটিক্যাল বিহেভিয়ার প্যাটার্ন যদি পলিটিক্যাল ইয়ে না হয়, তাহলে উনার দ্বারা সম্ভব না। শুধুমাত্র ইচ্ছা করলে, হ্যাঁ ইচ্ছা পরবর্তীতে আছে, এটা মনে রাখেন। আমি বলবো মনে আছে আমার। তো এই তিনটা আমি নাকচ করে দিই। যে আপনি বলছিলেন যে আপনারা বঙ্গভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সবাই ছিলেন, আপনিও ছিলেন। তো সেখানে জেনারেল মঈন আপনাকে ফোন করে বলেন যে উনি সহ বাকি 2 চিফ আপনারা আসছে, বঙ্গভবনে আসছেন। তো সর্বাধিনায়ক রাষ্ট্রপতি এবং তখন তিনি চিফ অ্যাডভাইজারও, তিনি যদি কাউকে না ডাকেন, 3 বাহিনী প্রধান কি এভাবে রাষ্ট্রপতি সর্বাধিনায়কের দপ্তরে যে ঢুকতে পারেন? এটি হচ্ছে একটা প্রশ্ন। জিনিসটা নয়, উনি অ্যাপয়েন্টমেন্ট নিতেই পারেন। উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন থ্রু জেনারেল আমিনুল করিম, উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। আচ্ছা, আমার আই ওয়াজ ইন ইনফরমেশন কপি, যে আমাকে ইনফর্ম করেছেন, উনি বলছেন যে তুমি থাইকো, আর জেনারেল জাহাঙ্গীরকে বললেও থাকতে। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার হতে হবে, কারণ আমি যতটুকু জানি যে মানে আমার কাছে যে, আচ্ছা আপনার কাছ থেকে শুনি, তারপর আমার তথ্যগুলো আপনার সাথে কম্পেয়ার করবো আমি। জি, কি হলো তারপরে? 3 বাহিনী প্রধান জেনারেল মাসুদ একেবারে সৈন্য সামন্ত নিয়ে হাজির হয়ে গেলেন। না, জিনিসটা সৈন্য সামন্ত নিয়ে ওইভাবে না, আর্মি তো তখন ডেপ্লয় হয়ে গেছে। আর্মি ডেপ্লয় হয়নি, আর্মি নির্বাচন উপলক্ষে 10 তারিখে অলরেডি আর্মি ইজ অন দ্য রোড, ডেপ্লয়েড অন দ্য রোড। তো এখন সৈন্য সামন্ত নিয়ে ভাঙিয়া পড়ার কিছু না, জেনারেল আসবেন। আমি তখনকার সময়ের কথা বলতেছি, পরবর্তীতে অনেক জিনিস চেঞ্জ হয়েছে, এটা পরের কথা। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা রিস্টোর করা। আচ্ছা, তারপরে যখন মহামান্য রাষ্ট্রপতি জিজ্ঞেস করলেন যে তাহলে কি করতে হবে আমাদের,
চারজন সবাই একই মত ব্যক্ত করছেন যে স্যার এখন ইমার্জেন্সি দিলেই এটা আপনার রেস্টোর হবে। ইমার্জেন্সি দিতে হবে। এখন ইমার্জেন্সি দেওয়ার পরেও কতগুলা জিনিস থাকে যে লাইক বিরোধী দল যেটাতে স্ট্রংলি অপোজ করছে যে মহামান্য রাষ্ট্রপতি আবার কেয়ারটেকার চিফ দুইটা একসঙ্গে, নতুন একজন কেয়ারটেকার চিফ করতে হবে। মানে তারপরে উনি যখন কেয়ারটেকার চিফ থেকে পদত্যাগ করবেন তো সবারই পদত্যাগ হয়ে যাবে, এটাই নিয়ম আইন অনুযায়ী। তো যাই হোক, তো উনাকে হইলো জরুরি অবস্থা। তখন যখন পদত্যাগের কথা বলা হইলো উনি কি বললেন, উনি মনে করছেন যে উনাকে মহামান্য রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে হবে, জিজ্ঞেস করছেন। তখন সেনাপ্রধান বলছেন না স্যার এটা না, আপনি করলে নতুন করে একটা ক্যাবিনেট করে দিলে দে উইল কন্ডাক্ট দি ইলেকশন, আপনি আপনার মহামান্য রাষ্ট্রপতি থাকবেন। এই হলো ওইখানকার ঘটনা। আপনি যেভাবে বলছেন একেবারে খুব এত সাবসিভ বইতে জেনারেল মঈন যা কথা বলেছেন, ভিতরে সিচুয়েশন ছিল না, রাষ্ট্রপতিকে অনেকটা জিম্মি করা হয়েছে এবং অ্যাকর্ডিং টু সেভারাল সোর্সেস আপনার রাষ্ট্রপতির যিনি সামরিক সচিব তিনি তার যথাযথ অ্যাক্ট করেন নাই। এসএসএফ এর যিনি প্রধান ছিলেন তিনি রাষ্ট্রপতির সপক্ষে অবস্থান নেন নাই এবং পরবর্তী সময় আমরা যেটি জেনেছি যে সেখানকার এক লেফটেন্যান্ট কর্নেল শফি তিনি তিন বাহিনী প্রধানের হাতে 3টা ক্ষুদ্রাস্ত্র তুলে দেন, 3টি পিস্তল তুলে দেন এবং রাষ্ট্রপতিকে অনেকটা অস্ত্রের মুখে বাধ্য করা হয়েছে। পাশাপাশি সেই সময় রাষ্ট্রপতির স্ত্রীকেও আলাদা একটি কক্ষে আটকে রাখা হয়েছিল উইথ আর্মস গার্ড। তো এখন এটা হচ্ছে বঙ্গভবনের ভেতরের থেকে পাওয়া বিভিন্ন সময় যে তথ্য প্লাস বাইরের তথ্য সব মিলিয়ে আমি আপনাকে বলছি। তো আপনারা তো ধরেন সেনা কর্মকর্তা, সেনাবাহিনী প্রধান, আপনারা সর্বাধিনায়ক এবং তৎকালীন প্রধানমন্ত্রীও, দুটো দায়িত্ব তো একসঙ্গে ছিল, তার প্রতি আপনারা যে আচরণ করেছেন এটা তো এক ধরনের ভয়ঙ্কর অডাসিটি এবং ভয়ঙ্কর রকমের অপরাধ। আপনি কি মনে করেন? যদি এই ঘটনা সত্য হয়ে থাকতো তাইলে এটা ভয়ঙ্কর অপরাধ ছিল, কিন্তু শফির তখন ডিউটি ছিল, শফির কর্নেল শফি আমার ইউনিট অফিসার, কিন্তু ছাপা হয়েছে সব, এগুলো 9-10 সালের সব পত্রিকা ছাপা হয়েছে। ছাপা হইলে কি সব সত্যি বাইবেল যদি আমরা মনে করি তাইলে আমার এখানে কথা বলার কোনো দরকার নাই, তো কথা তো আছেই। এইসব তথ্যের কোনো প্রতিবাদ কিন্তু করে নাই। প্রতিবাদ কে করবে? ডু আই হোল্ড এন অফিস? নো। ডু জেনারেল মঈন হোল্ড এন অফিস? নো। নোবডি ইজ ইন দ্য অফিস। প্রতিবাদ করতে গেলে তো অফিস, উনি তো অফিস হিসেবে গেছেন, হি ওয়েন্ট অ্যাজ এন ইনস্টিটিউশন। শুনেন কতগুলা জিনিস আছে, যদি প্রতিবাদ করে সেটা যদি শুনতে চান তাইলে আমি বলবো, নাইলে বলবো না। প্লিজ স্যার, প্লিজ বলেন। জি না, একটা অভিযোগ যখন উঠে, এখন আপনি মানে অভিযুক্তকে কথা বলতে দিতে পারে, এই কথাটা তো আমিও যেহেতু ওইখানে ছিলাম আমি তো জানি। আমি বলছি আমি প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে, আমি জানি মরলে পরে আমাকে সবার সামনে দাঁড়াইতে হবে যদি এই কথা নিয়ে মিথ্যা কথা বলি। সত্য কথা বললে আমি পার পেয়ে যাবো আলহামদুলিল্লাহ। এখন যে জিনিসটা কথা উঠলো, শফি 3টা পিস্তল কোত্থেকে পাইল? এক, শফির দায়িত্ব ছিল দরজায় দাঁড়ানো। এসএসএফ এর এক একজনের অফিসে স্পেসিফিক দায়িত্ব দরজায় দাঁড়ানো, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত কেউ প্রবেশ না করে। আর 3টা বাহিনী প্রধান গেছেন, পিএসও, এফডি গেছেন, কতটুকু ইজ্জত দিয়ে গেছেন মহামান্য রাষ্ট্রপতিকে। আর পিস্তল হাতে দেওয়ার কোনো দরকার আছে? কি করবে পিস্তল দিয়ে ওনারা? একজন একটা পিস্তলই তো যথেষ্ট। উনাদের যদি কোনো পারপাস থাকতো একটা পিস্তলে, এবং পিস্তল ক্যারি করা এটা তো যুদ্ধকালীন পরিস্থিতি না যে ওনারা পিস্তল নিয়ে যাবে মহামান্য রাষ্ট্রপতির এখানে। কোন কারণে? আইনের কথা বলছেন, আপনি নিয়মের কথা বলছেন। উত্তরগুলো নেন, কারণ ছাপার অক্ষরে অনেক জিনিস অনেক সময় হইছে। আমি অনেক জিনিস বলতে পারবো। আমার একটা উদাহরণ দিয়ে দিই, ছাপার অক্ষরে বের হইছে। ওনার পরিবারের সদস্যরাই অভিযোগ করেছেন যে একটা ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল সে সময়। কিভাবে ওনার স্ত্রীকে আলাদা কক্ষে আটকে রাখা হয়েছিল, অর্থাৎ আপনারা একটি মানসিক চাপ সৃষ্টি করেছেন ইয়াজউদ্দিন সাহেবের উপরে।
উনার স্ত্রী কোথায়? উনার স্ত্রী কি অফিসে থাকেন? বঙ্গবন্ধু অফিসে থাকেন? এই যে উনি কথা বলতে চেয়েছিলেন ওনার স্ত্রীর সাথে। কথা এটা বলেন, কথাটা উল্টা দিকে গিয়ে উল্টা রং ডাইরেকশনে গেছে। কথাটা হইলো যে উনাকে যখন বলা হয়েছে ইমার্জেন্সির কথা, উনি বলেন আমি একটু আমার ওয়াইফের সাথে কথা বলতে চাই। তখন সেনা প্রধান বলছেন যে আপনার ওয়াইফ তো এটার পার্ট না, দিস ইজ এন অফিসিয়াল ম্যাটার, দিস ইজ ইয়োর ডিসিশন। এইটা ছিল কথা। যদি ছাপার অক্ষরে যারা লিখে থাকেন, যেই লেখছেন ছাপার অক্ষরে, মনে রাখেন যে এই ভদ্রলোক মিথ্যা কথা লেখছেন। অন্যের কাছে শুনলেও উনি উনার বিবেক ইয়ের মধ্যে অ্যাপ্লাই করেন নাই। আপনার জানার জন্য ভবিষ্যতের জন্য। এইরকম সাংবাদিকরা যদি পেপারের এডিটর হন যখন, বা নিউজ মিডিয়ার কোন এডিটর হন বা মালিক হন, এইরকম লোক করেন না। এটা একটা মিথ্যা কথা। সে না, কিন্তু ব্রিগেডিয়ার একজন রাষ্ট্রপতি, সর্বাধিনায়ক, তিনি যদি ডিজায়ার করেন আই ওয়ান্টেড টু টক উইথ মাই ওয়াইফ, সেটাকে কাউন্টার করার মতো অডাসিটি কেন মঈন সাহেব দেখালেন? কি হইতো উনি যদি বলতেন যে আচ্ছা আমি একটু কথা বলি, বা একটু এই জায়গাটা এটাকে এটাও আপনি সমর্থন করবেন যে সর্বাধিনায়ক বললে আমি একটু ওয়াইফের সঙ্গে কথা বলবো? না, এটা করতেই পারেন। বাট হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট? সাবজেক্টটা অফিসিয়াল সাবজেক্ট ছিল। অফিসিয়াল সাবজেক্ট নিয়ে মহামান্য রাষ্ট্রপতি আমার বিবেক মতো কথা না বলাটাই সমীচীন, কথা না বলাই সমীচীন। এবং আটকে রাখার জন্য, কারণ একটা কথা তো এখানে সত্য আসতেছে না। এই কথাটা আছে, যেটা সত্য সেটাই আমি বললাম। আমি সাপোর্ট করি না করি সেটা কিছু যায় আসে না। বাট কনভারসেশন ওয়াজ দ্যাট, যে জেনারেল মঈন বলছেন যে স্যার এটা নিয়ে আপনি অফিসিয়াল সাবজেক্ট, এটা নিয়ে আপনি ম্যাডামের সাথে কথা বলতে পারেন না। এটা আমি সাপোর্ট করি বা না করি সেটা ভিন্ন জিনিস। তার মানে তো ওই যে আমি যে বললাম যে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, তাকে চাপের মুখে রাখা হয়েছিল, রাষ্ট্রপতিকে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন উনি কি অফিসিয়াল ম্যাটারে কথা বলবেন কি নন অফিসিয়াল কথা বলবেন? না, জরুরি অবস্থার জি, এটা তো মঈন সাহেবের হেডেক না। রাষ্ট্রপতি তার ওয়াইফের সঙ্গে কি কথা বলবেন? ওয়াইফের সঙ্গে তো আপনারা তাকে চাপের মধ্যে রাখছেন যে ডু ইট। এবং আমি তো জানি যে আপনি সকালবেলাতেই জরুরি অবস্থা জারির নির্দেশ, রাষ্ট্রপতির জন্য বক্তৃতা সব লিখে আপনি সব রেডি করে ফাইল করে নিয়ে গিয়েছিলেন। সত্য বলবো আমি, কারণ আমি বলছেন আমি প্রতিজ্ঞাবদ্ধ। এগুলা জিনিস রেডি করা, এটা এজ স্টাফ এগুলা রেডি করা লাগবে। বিকজ তখন যদি উনি বলেন যে হ্যাঁ জরুরি অবস্থা জারি করব, না করলে ইট উড নট হ্যাভ বিন ইউজড। যখন উনি জারি করবেন তখনই ওগুলা রেডি দেওয়া হয়েছে, কিন্তু এর আগে তো দেওয়া হয় নাই যে জোর করে যে আপনি করেন। এই যে পিস্তলের কথাটা বললেন, এই মিথ্যাটা আরেকটা মিথ্যার দিকে নিয়ে যায়। তো পিস্তলের প্রশ্নই আসে না। উনাদের যে সেনা প্রধানদের বা বিমান প্রধান বা নৌ প্রধানের যদি দরকার হইতো, পুরা ওই যে আপনি বললেন না 6 লাভ হয়ে যেত অস্ত্রে। তো অস্ত্র তো উনাদের দেওয়া দরকার নাই। আর উনাদেরকে আমি আপনাকে বলি যথাযথ সম্মান করি। জি, শুনতে পাচ্ছি। কি আসছে বুঝলাম তো। কি আসতেছে? Do you want the application lookup tool to accept incoming network connection? আপনার নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, একসেপ্ট করেন তো দেখি। ডিনাই। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, এটা খুব সম্ভবত আমার এখান থেকে নেটওয়ার্ক সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে বলা হচ্ছে, আপনার নেটের উইকনেস দেখে। অসুবিধা নেই। আমি তো ফোন বন্ধ করে বসে আছি। না, তারপরে একটু হেজি আছে। জি, অসুবিধা নেই, বলেন। তো হ্যাঁ, কাগজগুলা রেডি করে, কারণ এইসব ক্ষেত্রে এইরকম একটা বোল্ড ডিসিশন যখন হয় তখন ওনারা গেছেন, মহামান্য রাষ্ট্রপতি রাজি হয়েছেন। যদি মহামান্য রাষ্ট্রপতি রাজি না হইতেন কিছু ছিল না, রাজি হয়েছেন তখন এগুলা দেওয়া হয়েছে। মোটামুটি একটা কাগজ, তখন সময় খুবই কম, যে স্পিডে সমস্ত কিছু দৌড়াচ্ছিল। রাজি হওয়ার পরে এটা যখন টেলিকাস্ট হয়ে গেছে, ঘোষণা দেওয়া হয়ে গেছে, তখন এগুলা তো দরকার ছিল।
এর জন্য রেডি এটা আপনারা ডিসিশন যেটি নিয়েছেন সেই ডিসিশন বাস্তবায়নের পথেই আপনারা প্রেসিডেন্টকে পরিচালিত করেছেন যে ইউ হ্যাভ টু, আপনাকে এটা করতে হবে কথা বলার অধিকার পাচ্ছেন না, সুযোগ পাচ্ছেন না, তার মানে ধরে নিতে হবে যে সিচুয়েশনটা তার জন্য ফেভারেবল ছিল না রাষ্ট্রপতির জন্য। জিনিসটা এটা না, উনি পরামর্শ চাইছেন যে এই পরিস্থিতিতে কি করা যায়, তারা পরামর্শ দিচ্ছেন, তারা তো জোর করেন নাই, জোর করা হয় নাই। এখন না ভালো ভূমিকা কি ছিল রাষ্ট্রপতির প্রতি? তার জেনারেল মাসুদের কি দেখেন, জেনারেল মাসুদের সাথে আমার একবার দেখা হয়েছে, ওই বার হওয়ার পরে জেনারেল মাসুদ যখন গেছেন অফিসে, তখন বোধহয় এমএসপির অফিসে মনে হয়, জেনারেল আমিনুল করিমের অফিসে মনে হয় দেখা হয়েছে স্যারের সাথে আমার। এরপর আর দেখা হয় নাই, আগেও দেখা হয় নাই। আমি তো ওনাদের সাথে ভিতরে ছিলাম, বের হয়েছি, বের হওয়ার পরে তেমন উল্লেখযোগ্য হয়তো আমি অনেকে জানাইছি যে ইমার্জেন্সি হয়েছে, বাইরে এবং ভিতরে অনেকেই আমার জানাইতে হয়েছে। তো সেটা আমি বাইরে আই মিন মানে আর্মির বাইরে অনেক পলিটিশিয়ানরা আমি জানাইছি যে এটা এরকম ইমার্জেন্সি হয়েছে, এটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক সব, মানে আমি অনেকেই জানাইছি। এবং মিডিয়াতে তখন, আচ্ছা জি বলেন। এই অনেকের মধ্যে শেখ হাসিনাও ছিলেন? না, ওই ভদ্রমহিলার সাথে আমার জীবনে একবার দেখা হয়েছে, সেটা হইল কোনো কথা না, এটা হইলো লাইন ধরে দাঁড়ানো। আমরা আগের বার 96 ওনার ক্ষমতায় আসছিলেন, উনি যশোরে কোন একটা উইন্টার কালেকটিভ এক্সারসাইজ দেখতে গেছিলেন, সব সিওদের লাইন ধরে দাঁড়াইতে হয়েছিল। আমি ওইখানে একজন সিও হিসেবে 20-25 জন সিও ছিলাম আমরা, আমি একজন সিও, উনি সামনে হাইটিয়া গেছেন, ওনার সাথে কোনোদিন কথা হয় নাই। জি, তো ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ বঙ্গভবনে কেন গেলেন? 3 বাহিনী প্রধান গেলেন, তাকে কে ডেকেছিল? উনি তো 9 ডিভ কমান্ডার, উনি 9 ডিভ কমান্ডার। উনি পরিস্থিতি যখন হয়ে গেল, যখন জরুরি অবস্থা জারি হয়ে গেল, উনি গেছেন সম্ভবত চিফের সাথে কি কথা বলছেন না বলছেন আমি আর ওইটা ফলো করি নাই, বাট উনি গেছিলেন। একটা কথা প্রচলিত হয়েছে বাজারে, এটা মিথ্যা কথা, আমি আপনি বলতে যে জনাব মুখলেসকে চট্টর মারার ব্যাপারে, এগুলা মিথ্যা, এটা আমি বিশ্বাস করলে এটা এরকম কোন ঘটনা ঘটার কথা না, কোথাও না। যিনি কি জেনারেল মঈনের সমর্থনে সেখানে গিয়েছিলেন ভীতি প্রদর্শনটাকে আরেকটু মজবুত করার জন্য? না, জেনারেল মঈনের সমর্থন তো, ইট কামস আন্ডার হিজ ডিউটি, এটা ওনার এলাকা। তো 9 ডিভিশন যখন কিন্তু বঙ্গভবন তো ভাই সর্বাধিনায়কের অফিস এবং আবাসস্থল, তো সেখানে আমার 9 ডিভিশনের জিওসি চাইলে কি আমি সৈন্যবাহিনী নিয়ে ঢুকে যেতে পারবো? সৈন্যবাহিনী নিয়ে ঢুকে যেতে পারবে? এগুলা জিনিস যারা রচনা লেখছেন, রচনাটা মিথ্যা রচনা দিয়া এতগুলা লোকরে পড়াইয়া দিয়া গুনার ভাগিদার কেন যে হন উনারা, দ্যাট আই ডু নট নো। উনি সৈন্যবাহিনী নিয়ে যাওয়ার প্রয়োজনও পড়ে না। একটা যখন আর্মি ডেপ্লয়েড আর্মির যদি কমান্ডার, হ্যাঁ, এখন বঙ্গভবনের ভিতর আপনি যদি ওইভাবে নেন, দ্যাট সিচুয়েশন ওয়াজ নট ভেরি নর্মাল টাইম সিচুয়েশন। নর্মাল টাইমে তো ওইভাবে যায় নাই কেউ, নর্মাল টাইমে তো উনি যান নাই এবং পরবর্তীতেও যান নাই। ওই তখন যেহেতু ইমার্জেন্সি নিয়ে কথাবার্তা হয়েছে, ইমার্জেন্সি হয়েছে, তারপরে উনি গেছেন। এবং উনি সম্ভবত বেশ রাত্র আই রিমেম্বার, উনাকে ডাকা হয়েছিল, উনি এবং জেনারেল আমিন এই দুইজন গেছিলেন ডক্টর ইউনুসের কাছে, উনাকে চিফ অ্যাডভাইজার হিসেবে উনি রাজি হবেন কিনা জিজ্ঞেস করার জন্য। আই হোপ এটা কোনো রচনা লেখক লেখেন নাই যে উনাকেও বন্দুকের মুখে জোর করার জন্য গেছিল। না, মানে আপনি সব ঘটনাকেই রচনা হিসেবে দেখার দরকার নেই। এবং সব ঘটনা না, আমি একদম বলছি পুরা ঘটনা একই লাইনে যাচ্ছে, কিন্তু অনেকগুলা ঘটনাই যেহেতু ওই 3টা ঘটনা আমি ভেহিমেন্টলি অপোজ করবো যে এটা মিথ্যা কথা। কারণ উনি সবসময়, উনি একটা মানে জেনারেল মঈন একটা ডোসাইল মানুষ, আমি ভীতু শব্দটা ব্যবহার করতে চাই না। উনি বলছেন আই এম দি লাস্ট ম্যান টু ডিক্লেয়ার মার্শাল ল,
মার্শাল হইলে তো উনি উনার অফিসারদের সাথে কথা বলে মার্শাল দিবেন। তো মার্শাল যে দিতে চায় না, সে ক্ষমতার মধ্যে কেমনে চলে যাবে অস্ত্র দিয়া? অন্য জিনিস যেটা আমি বললাম যে পরে আসতেছে, এটা আমরা আলোচনা করব। কিন্তু ধরেন এই যে ধরেন আমি যদি আপনি যা বলছেন ব্রিগেডিয়ার বারী, আমি আসলে আপনি তো ঘটনার ভিতরে ছিলেন, আমার এগুলো হচ্ছে জানার কোয়ারি, আমার আগ্রহ জানি। এখন আপনি যদি মনে করেন যে আপনারা কোরআন শপথ নিয়ে সেনা অফিসার হন, আপনারা সুরক্ষার শপথ করেন, আপনারা কমান্ডারের নির্দেশ মানার জন্য কোরআন শপথের মধ্যে যেখানে যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। তো সেই জায়গাটায় সর্বাধিনায়কের সঙ্গে আপনাদের আচরণ কি আপনাদের শপথ ভঙ্গ কিনা, নাকি আপনারা শপথের মধ্যে ছিলেন, সেটি সময় হয়তো বলবে। এটি নিয়ে আমার তো, আমি যেহেতু ছিলাম না, আমার বলার নাই। তো আপনারা আপনাদের সুপ্রিম কমান্ডারকে ট্রিট করেছেন কিনা, সেটি আপনাদের সেই দায়িত্ব আপনারা এড়াতে পারবেন না, যেহেতু আপনারা শপথবদ্ধ। আমি অত্যন্ত প্লিজড আপনি এই যে কথাটা বললেন, যেহেতু আমি ছিলাম না, আমি ছিলাম, এবং আমি বলতেছি যে উনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয় নাই। মহামান্য রাষ্ট্রপতি, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি একজন অধ্যাপক, এবং আমরা এই জিনিস শিখছি যে টু বিহেভ লাইক এ জেন্টলম্যান। এইটা এই জন্য বলি, মিলিটারি একাডেমিতে এখন তাদের দুর্ব্যবহারের অনেক রকম টাইপ আছে। গালাগালি করাটাও দুর্ব্যবহার না, আবার চোখ রাঙানোটাও এক ধরনের দুর্ব্যবহার। জি, অবশ্যই অবশ্যই। আপনি তাকে মুভ করতে যদি না দেন একজন বয়োজ্যেষ্ঠ লোককে, না, উনি তো আসছেন তো অনেক পরে, উনারা বসে থাকার অনেক পরে আসছেন। যাই হোক, এগুলো নিয়ে আমরা এখন না আগাই। এই যে ধরেন হয়ে গেল, এই যে জরুরি অবস্থা হয়ে গেল, জরুরি অবস্থা জারি হয়ে গেল, তারপর পরে আমরা দেখলাম যে হায় রে ভাই, ধর পাকড়, এরে ধরো, এরে মারো, এরে কাটো, একটা ভয়ঙ্কর একটা চাষের অবস্থা কিন্তু, না? ব্যবসায়ীরা ছুটতেছে একদিকে, রাজনীতিবিদরা ছুটতেছে একদিকে, সাংবাদিকদের উপরে চাপ। এই পরিস্থিতি আপনারা কেন তৈরি করলেন? একটা ভয়ঙ্কর পরিস্থিতি, মানে এটার উদ্দেশ্য কি ছিল, এটার কারণ কি ছিল? আমি দেখেন, এখানে এগুলা আর্গুমেন্টের বিষয় না, এগুলা আমি যেগুলা বলবো, আমি আপনাকে যাহা সত্য তাহাই বলি। ইমার্জেন্সির পরে শুনেন, মানুষ শুনতে চায় এগুলা, কিন্তু আমরা আর্গুমেন্টের বিষয় নাই এখানে কিছু। এটা সত্য। প্রথম কথা হইলো যে বলা হইলো যে কারফিউ ঘোষণা করে দিতে হবে, ঠিক আছে? প্রথম কথা হলো কারফিউ করতে হবে। আমি দৌড়াইয়া সেনা প্রধানের কাছে গেলাম, আমি বললাম, স্যার কারফিউ কেন? ইট ইজ নট মার্শাল ল, এটা কারফিউ কেন হবে? তারপরে বলা হইলো যে আপনার ওই যে টক শো সব বন্ধ করে দিতে হবে। এখন আমি আবার গেলাম, আমাকে ফোন করলেন তৃতীয় মাত্রার জিল্লুর সাহেব, ফোন করে আমাকে বললেন যে ভাই যাবেন শাইখ সিরাজ সাহেব, উনি আপনার সাথে কথা বলবেন। মানে এত সমীহর দরকার তো না। আমি একটা মেজর, আমি তো একটা মানুষ, একেবারে বিগলিত হয়ে যে উনি আপনার সাথে একটু কথা বলবেন। তো আমি বললাম, ভাই কই উনি আসছেন নাকি? তো যাই হোক, কোন এক সময় হয়তো টেলিফোনে বা ইয়েতে, আমার এখন আসলে স্মৃতি অনেকদিন হয়ে গেছে, ওনার সাথে কথা হয়েছে যে তৃতীয় মাত্রা মানে চালাই দিতে চান। তো আমি বিশ্বাস করেন, আমি সাথে সাথে সেনা প্রধানকে আমি রিকোয়েস্ট করছি, বলে স্যার, এখন যে এইগুলা মানুষ উন্মুখ হইয়াছিল এই নৈরাজ্য থেকে মুক্তি পাওয়ার জন্য, এখন এইগুলা তো সমস্ত যাবে আপনাদের পক্ষে, আমাদের পক্ষে যাবে। উনি বলছে ওকে, বলে দাও। কত লিবারেল দেখেন, যে মানুষটি এগুলা বন্ধ করতে চাইছিল পরে আসবে কথায়। ধরপাকড়, আমিও আশ্চর্য হয়েছি, ওরে ধরে। আমি ডিজিএফআইতে ডাইরেক্টর সিআইবি অনেকগুলো ক্লিয়ারেন্স দেয়, অনেকগুলো অফিসারের পোস্টিং ইত্যাদির সম্বন্ধে। আমি যাদেরকে ক্লিয়ারেন্স দিছি, আমি তো জানি সে কেমন। আমি ঘুম থেকে উঠে দেখি পোস্টিং হয়ে গেছে, নাই কন্ট্রোল। উদ্দেশ্য কি ছিল জরুরি অবস্থার? নৈরাজ্য থেকে মুক্তি চাই, নৈরাজ্য থেকে দেশকে মুক্ত করার জন্য শুরু হয়ে গেছে। দেখি ওরে দৌড়াই ধরে, ওই বুলার থেকে দৌড়ে নিয়ে আসে, ওরে অমুক জায়গায় দৌড়ে নিয়ে আসে,
পরে 2 দিন পরে দেখি ফুটপাত ভাঙ্গা শুরু হয়ে গেছে। এটার স্পিরিট ছিল না, স্পিরিট ছিল না। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। জি, এটা কারা করলো? আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজা। আমিও আজ পর্যন্ত আমি জানলাম না যে কারা এগুলা করলো, কারণ এগুলা নিয়ে ইনভেস্টিগেট করার সময় ছিল না তখন, সময় ছিল না, সময় ছিল না। এই জন্য যদি আপনি না জানেন যে কারা করলো বা কার ইন্টারেস্ট ছিল না, করা, কারণ জরুরি অবস্থা না হয়তো সামরিক শাসনের চেয়ে খারাপ অবস্থায় নিয়ে গেল। এটা হ্যাঁ আপনারা বলতে পারেন, কিন্তু সামরিক শাসন তো উদ্দেশ্য ছিল না। এটা উদ্দেশ্য ছিল না যে ধরপাকড়ি ভাবে। হ্যাঁ, ধরপাকড়ের একটা সময় আছে, সেটা হয়তো এর পরের প্রশ্নই আপনি করবেন যে ধরপাকড় কখন থেকে শুরু। এটা হইলো যখন অ্যান্টি করাপশন ক্যাম্পেইন শুরু হলো, তখন আমার ফেসটা ছিল, আমি যেটা চাইছিলাম সেটা হলো যে ইমার্জেন্সি দিয়া নৈরাজ্য থেকে মুক্তি। আমার পারপাস সার্ভ হয়ে গেছে। এখন যেটা শুরু হইলো, এই ফেসটা দুর্নীতির বিরুদ্ধে যেটা যুদ্ধ বা যেটাই বলেন আপনি অভিযান শুরু হইলো। এটা হইলো আমি তখন সেনাপ্রধানের অফিসে বসা সাক্ষী, এটা নিয়ে নেন যে আমি তখন সেনাপ্রধান, আমি জেনারেল মাসুদও আসছেন, জেনারেল মাসুদ কোর্ট আনকোর্ট, স্যার ইমার্জেন্সি তো হইলো, এখন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান করা উচিত। এটাতে জিএফআই ওইভাবে মানে আইডিয়ার মধ্যে ছিল না। নতুন আরেকটা জিনিস শুরু হইলো, ধরপাকড়ের আরেকদিকে যখন এটা হইলো চিফ অ্যাকসেপ্টেড ইট, তার মানে কি এগুলার কোনো আগের কোনো প্রিপারেশন নাই। ঠিক আছে, প্রিপারেশনটা এইটাই পর্যন্ত ছিল, আর বাকি এরপরে তো ইতিহাস। এরপরে হইলো মিটিং হইলো, হাই লেভেলের সব মিটিং, হাই লেভেলের আই মিন যতদিন পর্যন্ত ডিজি আসেন নাই ততদিন পর্যন্ত আমি গেছি, এবং সাথে জেনারেল আমিনও গেছেন, ডিজিএফআই আরেকজন ডাইরেক্টর, তো উনিও গেছেন। তারপরে তখন হইলো কি সবার মিটিং, আইজিপি, তারপরে বাহিনী প্রধানরা, তারপরে পিএসও, এফডি, 9 ডিভ কমান্ডার, কি হইলো এখন লিস্ট করতে হবে দুর্নীতিপরায়ণদের লিস্ট করতে গিয়া তখন এটার দায়িত্ব ডিজিএফআই রে দেওয়া হলো কোঅর্ডিনেট করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য। এবং বলা হইলো যে সব সংস্থা তাদের যদিও ওই রকম ভাবে কিছু নাই, মানে আর্মির তো আর আর্মির বাইরে না, ডিজিএফআই মানে সব জায়গায় ডিস্ট্রিক্ট লেভেলে অফিস আছে, ডিজিএফআই নিজস্ব লিস্ট জোগাড় করবে, এসবি লিস্ট জোগাড় করবে, এনএসআই লিস্ট জোগাড় করবে, তারপরে আর্মি নেভি এয়ারফোর্স হেল্প করবে, তারপরে র্যাব জোগাড় করবে, করে সবগুলা ডিজিএফআই সামনে বৈশা, তোমরা এক টেবিলে বসে এগুলা যখন দেখবে যে কমন পড়তেছে, সবের কাছেই সেম নাম আছে, এগুলা নাম একত্রিত করে নেক্সট মিটিং এ তোমরা দিবা। নেক্সট মিটিং আসলো, দেওয়া হইলো অনেক লম্বা লিস্ট, একদম উপজেলা, জেলা, গ্রাম পর্যন্ত বলতে গেলে করা হয়েছে। অনেক আছে না, অনেক গ্রামে অনেক বড় করাপ্ট আছে, আর দেখা গেল যে সাকুর মধ্যে সাকু নাই, বা সাকু আছে রাস্তা নাই, এই টাইপের। তো এইভাবে লিস্ট করা হইলো, লিস্ট 4000-এর উপরে হয়ে গেছে। তো এখন বলে এত লোকরে তো ডিল করা যাবে না, এটা কমাইতে বলো 2000-এ আসলো, তারপরে 1200-তে আসলো, আরো কমাও, আরো বড় বড় কারা আছে। তো এর মধ্যে একটা এই মিটিং এর মধ্যে সুরাহা হইলো, ততদিন আমার ডিজি চলে আসছে, আমি আর ওইসব মিটিং এ যাই না, ডিজি যান। তো এইসব মিটিং এ যেটা ডিসিশন হইলো যে কমাইয়া দিয়া এটা চিফ বললেন মেক ইট 420 যাতে নাম পড়ে আর কি এদের। আচ্ছা, তখন কিন্তু এই কোন দুই নেত্রীর মধ্যে একজনেরও নাম ছিল না, এতে। কিন্তু কিছু কিছু তথ্য আছে এখন। আচ্ছা, এটাতে একটু টাইম দেন আমাকে। আচ্ছা, এখন এইগুলা অনেকগুলা মানে ইনফরমেশন সব কালেক্ট করা হয় নাই, কিন্তু ফজলুল বাড়ির নাম আসলো। ফজলুল বাড়ি ইজ এ করাপ্ট ম্যান,
কিন্তু ফজলুল বারী কি করছে না করছে ক্ষেত্র বিশেষে দেখা গেল যে তিনি লক্ষ লক্ষ টাকা কি বলে এগুলো এই দুর্নীতি করিয়াছেন, তিনি কোটি কোটি টাকা দুর্নীতি করিয়া 5 তলা বাড়ি বানাইয়াছেন, এটুক পর্যন্ত। তখন আমরা নিজেদের সংস্থা যার যার হইলো সবাই এটা নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন বলা হইলো এটা তো এলিগেশন না, এটা কোনো ইনফরমেশন হতে পারে না, ইনফরমেশন শুড বি স্পেসিফিক। তখন গিয়ে স্পেসিফিক ইনফরমেশন খোঁজার জন্য ইন দি মিন টাইম গুরুতর অপরাধ দমন একটা সংস্থা হইছে, মনে আছে আপনাদের? জি জি জেনারেল মতিন, জি জেনারেল মতিন ইজ দ্য চেয়ারম্যান, আর এটার কোঅর্ডিনেটর ছিলেন জেনারেল মাসুদ। আর ডিজিএফআই থেকে প্রতিনিধি ছিলেন মেজর জেনারেল আমিন। এখন আমি আর কিন্তু ওইগুলা কিছুর মধ্যে নাই, আমি চলে আসলাম আমার ভিতরে ইন্টারনাল কাজকর্ম করার জন্য, আমার উইদিন আমার ডিজিএফআই এর কাজ করার জন্য। আচ্ছা, কিন্তু আমার জন্য অতিরিক্ত দায়িত্ব কোনটা রয়ে গেল, ওই যে লিস্টটা ডিজি আমারে বললেন যে তুমি কোঅর্ডিনেট করবা। সো আই বিং দি কোঅর্ডিনেটর অন বিহাফ অফ ডিজি, ওইখানে লাইক জেনারেল লুদি আসতেন, ব্রিগেডিয়ার জেনারেল লুদি